This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে শেষ শুনানি 10ই ফেব্রুয়ারি। তারপরে রায়দান জানিয়ে দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। বড় খবরের দিকে নজর রাখছি আমরা। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে শেষ শুনানি 10ই ফেব্রুয়ারি। তারপর রায়দান জানিয়ে দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। এরপরেই জানিয়ে দেন 10ই ফেব্রুয়ারি এই মামলা শুনানি শেষ করবেন। আজ মামলাকারী বিভিন্ন পক্ষের বক্তব্য শোনেন। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া জুড়ে রাজ্য সরকারের বেনিয়ম, যোগ্য অযোগ্য পৃথক করা অসম্ভব সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ঠিক কি বলেছেন তিনি শুনুন। ক্লারিফাই করলাম সবাইকে, কেন যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক, তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও। যখন কোনো প্রসেস ইললিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি বিচারপতিরা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্টেড হয়ে আসতে পারেন, সেই জন্যই বলতে পারেন। যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, এই নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। সেজন্যই বলেছি ইনস্টিটিউশনাল করাপশন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, জ্যোতির্ময় রয়েছেন এবং সুজয় রয়েছেন। জ্যোতির্ময়ের কাছে আগে যাই। জ্যোতির্ময়, আজকে আদালত কক্ষে কোন পক্ষের আইনজীবীরা কোন কোন বিষয়গুলো তুলে ধরেন? দেখো, যারা অরিজিনাল রিট পিটিশনার এবং যারা যোগ্য এবং তার পাশাপাশি প্রার্থীদের তরফ থেকে যারা পিটিশনাররা ছিলেন তাদের আইনজীবীরা আজকে সওয়াল করেন। এসএসসি এবং রাজ্য সরকারের তরফ থেকে বক্তব্য আমরা আগামী 10 ফেব্রুয়ারি শুনতে পারবো বলেই মনে করছি। আমার সঙ্গে এই মুহূর্তে অরিজিনাল রিট পিটিশনার সুদীপ্ত দাশগুপ্ত তিনি আমার সঙ্গে রয়েছেন, ওনার আইনজীবী রয়েছেন। এবং যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণভাবে আজকে সামনে এসছে তা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা সামনে এসছেন এবং আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনিও বারবার ধরে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি ঠিক কীভাবে হয়েছে সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। আপনার বক্তব্যে আজকে আপনি বারবার ধরে এই ইনস্টিটিউশনাল করাপশনের বিষয়টিই তুলে ধরছিলেন এবং বারবার ধরে ইরেগুলারিটিস কোন কোন জায়গায় রয়েছে এসএসসি এবং বোর্ডের পাটে সেটা তুলে ধরেছেন। বক্তব্য কী ছিল আপনার? দেখুন, যদি বলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রথম যেটা ঘটনা সেটা হলো যে সরকার কারোর পক্ষ না। আজকে সরকারের নজরে আসলো যে প্রচুর বেআইনি নিয়োগ হয়েছে। সরকারের উচিত হলো সে বেআইনি নিয়োগকে বাদ দিয়ে যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া। সরকার কি বললো, একটি অ্যাপ্লিকেশন করে বলল আমরা অতিরিক্ত পদ ক্রিয়েট করব, সুপার নিউমারি পোস্ট, ক্যাবিনেট ডিসিশন, যাতে করে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানো যায়। এতে প্রমাণিত যে এই যে ফ্রড হয়েছে এর মধ্যে রাজ্য সরকার ইনভলভ, ইনস্টিটিউশনাল ফ্রড। আপনি ভাবতে পারছেন কীরকম ইনস্টিটিউশনাল ফ্রড। টোটাল ভ্যাকেন্সি একটা সিলেকশন প্রসেস যখন নির্ধারণ করা হয় সেই ভ্যাকেন্সিটা অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে নির্ধারণ করা হয়। ভ্যাকেন্সি 100, চাকরি পেল 150 জন। ওই 150 জনকেই তো অর্থ দপ্তর মাইনে দিচ্ছে। কি করে দিচ্ছে? অনুমোদন ছিল তো 100 জনের। এসএসসি যে এফিডেভিটগুলো জমা দিয়েছে তাতেও বক্তব্যের ধারাবাহিকতায় একটা গলদ রয়ে গেছে বলে আপনার বক্তব্যে উঠে আসছে। প্রথম এফিডেভিটে বলল যে 100টা ইল্লিগালিটি আমরা বার করেছি, সেটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং আর ওয়েমার। তার ঠিক 10 দিন পরে আরেকটা অ্যাফিডেভিট দিয়ে বলল 100টা না, ওটা 150টা ইল্লিগালিটি, র্যাঙ্ক জাম্পিং, ওয়েমার এবং আউট অফ প্যানেল। তারপরে আরও আরেকটা অ্যাফিডেভিট দিল। আরেকটা অ্যাফিডেভিটে বলল যে র্যাঙ্ক জাম্পিং, ওয়েমার ইস্যু, আউট অফ প্যানেল ছাড়াও আছে এক্সপায়ারি অফ প্যানেল। ফোর্থ অ্যাফিডেভিট দিয়ে বলল যে এতগুলোর পরও আরেকটা ইল্লিগালিটি আছে, সেটা হলো যে কি করে আফটার ভ্যাকেন্সির বেশি চাকরি পেল। আরেকটা ওরা বাদই দিয়ে গেল, রেকমেন্ডেশন যতগুলো এসএসসি করবে তার চেয়ে অধিক অ্যাপয়েন্টমেন্ট। এসএসসি রেকমেন্ডেশন করেছে 11,000, চাকরি পেয়েছে 13,056। কি করে সম্ভব? এটাই জ্যোতির্ময়, একটা বিষয় একটু সুদীপ্ত বাবুকে জিজ্ঞাসা করো না, পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব? সঠিকভাবে ডিভিশন বেঞ্চ, ক্যাবিনেট। একদমই। আমি আপনার কাছে একটা স্পেসিফিক কোশ্চেন আপনার কাছে নিয়ে আসবো। এই মুহূর্তে এই মামলা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং দুর্নীতির যেভাবে হয়েছে এবং তার তদন্তের যে ধারাবাহিকতা, যে প্যাটার্ন আপনারা দেখছেন, তাতে এই যোগ্য অযোগ্য পৃথকীকরণ কি আদৌ সম্ভব?
দেখুন, যোগ্য অযোগ্য পৃথকীকরণ আমার মতে সম্ভব না, কারণ এটা কোনোভাবেই বিচার করা সম্ভব হচ্ছে না যে কে যোগ্য কে অযোগ্য। এখানে ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয়েছে, এখানে ভ্যাকেন্সির চেয়ে বেশি চাকরি পেয়েছে, যারা ভ্যাকেন্সির চেয়ে বেশি চাকরি পেয়েছে তারা কারা সেই আইডেন্টিফিকেশন এসএসসি এখনও অবধি করেনি। যারা রেকমেন্ডেশনের অধিক চাকরি পেয়েছে সেই আইডেন্টিফিকেশন হয়নি। মোস্ট ইম্পর্টেন্টলি জাস্টিস বাগ তার ইনকোয়ারি রিপোর্টে বলেছে যাদের র্যাঙ্ক ছিল প্যানেলে তাদের র্যাঙ্ক চেঞ্জ হয়ে গেছে, যেমন যার র্যাঙ্ক 10 ছিল তাকে 100 করে, যার র্যাঙ্ক 100 তাকে 10 করা হয়েছে। এইগুলো কি করে আইডেন্টিফাই করা যাবে? এবং এই জন্যই এসএসসি লিস্টে এই ধরনের যে বেআইনি হয়েছে তার কোনো উল্লেখ নেই। কারণ সেক্ষেত্রে যদি পুরো প্রসেসটা যদি বাতিল হয়ে যায় তাহলে যোগ্য যারা প্রার্থী তাদের ক্ষেত্রে তো এটা সম্পূর্ণভাবে অন্যায় করা হবে। দেখুন, আপনি অন্যায় যদি যারা যোগ্যভাবে পেয়েছে তারা তো আবার তারা পরীক্ষায় বসছে, তারা আবারই পাবে যারা যোগ্য, কিন্তু যারা অযোগ্য তারা তো পাবে না। যারা যোগ্য হয়েছে তারা যদি আবার পরীক্ষায় বসে পাবে, এবং এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা খুব ইম্পর্টেন্ট জ্যোতির্ময় সঙ্গে থাকো। তুমি কথা বলছিলে সুদীপ্ত বাবুর কথা প্রসঙ্গে, সুজয়ের কাছে একটু যাই। সুজয় এই মুহূর্তে ধর্ণা মঞ্চ থেকে রয়েছে। সুজয়, তুমিও শুনছিলে সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী, তিনি বললেন বর্তমানে পরিস্থিতি যা তাতে এই যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব নয়। যারা আন্দোলন করছেন তারা কি বলবেন এরপরে? দেখো, সুপ্রিম কোর্টে আজকে যা সওয়াল হয়েছে সুদীপ্ত বাবু বা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সওয়াল করেছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয়। আর এই প্রায় 1 মাস ধরে খোলা আকাশের নিচে যারা নিজেদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করলেন তারা কিন্তু ক্ষুব্ধ এই গোটা বিষয়টা নিয়ে। সরাসরি তাদের সঙ্গে কথা বলবো যে বিকাশ বাবুর উপর আপনাদের ক্ষোভ কেন, কেন তার কথায় আপনাদের আপত্তি রয়েছে? বিকাশবাবুর প্রতিটা দাবি বলা যেতে পারে যে সম্পূর্ণ অনৈতিক এবং বিভ্রান্তিকর। সুপ্রিম কোর্টে আজকে যিনি যে সওয়াল করেছেন, আমার মনে হয় একজন বিশিষ্ট লয়ার এই ধরনের কোনো প্রস্তাব আনার আগে বিষয়টি ভাববেন। এক, যে 6-7 বছর হয়ে গেছে যে সমস্ত সার্ভিস আমরা করছি, আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে 6 বছরের মিনিমাম প্রত্যেকের, কারো কারো তারও বেশি, তাদেরকে পুনরায় আবার পরীক্ষায় বসতে বলা, আমার মনে হয় ওখানে যারা লয়ার যারা পরীক্ষা দিয়ে এখন সুপ্রিম কোর্টে গেছে তাদের যদি আবার পুনরায় বলা হয় মাধ্যমিক পরীক্ষা দিক, তারা কি সেই যে মার্কস পেয়েছিল সেই মার্কস পেয়ে উত্তীর্ণ হতে পারবে? মানে আপনারা যোগ্য অযোগ্য বাছাই সম্ভব না এটা বলতে চাইছেন? না, যোগ্য এবং বাজাগ্য অলরেডি ডান, অলরেডি হয়ে গেছে। যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এবং বাক কমিটি সেগ্রিগেট করেছে এবং তার ভিত্তিতে দুর্নীতিতে চিহ্নিত করা গেছে। সুতরাং অলরেডি, এবং মহামান্য বিচারপতি আজকে উনি যেটা বলছেন দুর্নীতি চিহ্নিত করা গেছে সুজয়, কিন্তু যোগ্য অযোগ্য সেটা বাছাই কিভাবে হলো সেটা একটু জিজ্ঞাসা করো না। বিকাশ রঞ্জন বাবু যে রাজনীতি করছেন, হ্যাঁ অবশ্যই আমাদেরকে যেভাবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আজকে যে জায়গায় দাঁড়িয়েছি এটা একদমই চক্রান্তের শিকার, এবং তিনি কোনো রাজনৈতিক মতাদর্শের অনুপ্রাণিত হয়ে বা চক্রান্তের শিকার করে টোটাল প্যানেলটা বাতিল করার যে অমানবিক সিদ্ধান্ত বা সওয়াল তৈরি করছে সেটা অযৌক্তিক এবং মানে মানা যায় না কোনোভাবেই। কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে কাজ করছেন। আপনি বললেন যে যোগ্য অযোগ্য বাছাই করা হয়ে গেছে, সেটা কিসের ভিত্তিতে, কিভাবে? সেটা ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তারা ইনকোয়ারি করেছে, আমাদেরকে প্রত্যেককে ভেরিফিকেশানে একবার নয় একাধিকবার আমাদেরকে ডেকেছে। আমরা ডিআই অফিস বলুন, এসএসসি অফিস বলুন, মানে আমাদের ইন্টারভিউয়ের সময় বলুন, বিভিন্ন স্থানে আমরা আমাদের ভেরিফিকেশান একদম সার্টিফিকেট, মেরিট লিস্ট সমস্ত কিছু তথ্য ওখানে সরবরাহ করেছি। এই বিষয়ে আমাদের রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, সমস্ত তথ্য এবং আমাদের যেই টেবিলে ইন্টারভিউ ডেকেছিল সেই টেবিল নাম্বার, যাবতীয় তথ্য আমাদের, মানে এসএসসি আমাদের যে সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে বলেছিল আমরা প্রত্যেকটা প্রক্রিয়াকে অতিক্রমণ করে আজকে এইখানে আমরা এসেছি। ঠিক আগামী 10ই ফেব্রুয়ারি এই শুনানি শেষ হবে, প্রধান বিচারপতি বলেছেন। কোনো আশা রাখছেন যে একটা আশার আলো দেখা যাচ্ছে কি? প্রথমত হচ্ছে আমার মনে হয় মহামান্য প্রধান বিচারপতি অবশ্যই দেখবেন যে শিক্ষকেরা কোনো রকম দোষ না করেও আজকে মানে সেই একই বিষয়টা এনারা এখন আশা রাখছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা, পৃথকীকরণ করা সম্ভব হয়েছে এবং পুরো বিষয়টা আগামী দিনে আদালত অবশ্যই নজর রাখবে। সুজার সঙ্গে থাকো, জ্যোতির্ময় তুমিও সঙ্গে থাকো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যার প্রতি এই আন্দোলনকারীরা ক্ষোভ ব্যক্ত করছেন বারংবার, তিনি আজকে কি বলেছেন আরেকবার শোনায়। ক্লারিফাই করলাম সবাইকে, কেন যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক, তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও।
যখন কোনো প্রসেস ইললিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি বিচারপতিরা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্টেড হয়ে আসতে পারেন, সেই জন্যই বলতে পারি। যে পদ্ধতিতে সিলেকশন হয়েছে, এই নাইসাকে সিলেক্ট করেছে, এই সবটাই একটা বেআইনি কার্যক্রমের মধ্যে পড়ে। সেই জন্যই বলেছি ইনস্টিটিউশনাল করাপশন। এদিকে তিলোত্তমা কাণ্ডের পর স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ নজর তৃণমূলের। রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে আরও একটি সংগঠন গড়ল তৃণমূল কংগ্রেস। আত্মপ্রকাশ করল ডাক্তারদের নিয়ে তৃণমূলের নতুন সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতৃত্বে রাজ্যের মন্ত্রী শশী পাজা। সরকারি বেসরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি হলো নতুন এই সংগঠন। এর আগেও তৃণমূলের চিকিৎসকদের নিয়ে একটি সংগঠন ছিল যার নাম প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশন। শক্তিশালী সংগঠন না থাকায় আরজিকর ইস্যু মোকাবিলা করা যায়নি, মন্তব্য শশী পাজার। আরজিকরের পরিবেশের ক্ষেত্রে আরজিকরের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে হঠাৎ করে যত না সেই ধর্ষণ এবং হত্যার সঙ্গে তারা মনে হয় মানে সেটার প্রতি তাদের ব্যথা কিংবা সে কষ্টটা থাকবে, তার চেয়ে বেশি অনেক অনেক কথাগুলো উঠল যেগুলো অনেকাংশ অসত্য ছিল, বিভ্রান্তি তৈরি করেছে, মানুষের মধ্যেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার মনে হয় সেই সময় একটি প্রতিরোধ করার মতো সেই সংগঠন না থাকার জন্য হয়তো সেটা মাথা ছাড়া করেছে, যেটা হওয়া উচিত নয়। মানুষ তাতে বিভ্রান্ত হয়েছে, এটাকে রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা করেছেন কোনো একটা রাজনৈতিক উপলব্ধির জন্যে। সেগুলো হওয়া উচিত নয় ওরকম একটা মৃত্যুর পরে, কিন্তু সেগুলো আমরা হতে দেখেছি। কোথাও না কোথাও আপনারা বলতে পারেন সেই গ্যাপ এবং সেই প্রতিরোধ করার জন্যে হয়তো আমরা অতটা সচেষ্ট ছিলাম না, কিন্তু প্রত্যেকেরই মনের মধ্যে একটা ছিল, একটা প্রতিবাদ ছিল। সেই প্রতিবাদ যাতে যথার্থভাবে একটি অ্যাসোসিয়েশনের মধ্যে আসুক সেটাই আমরা চাইব। এই প্রসঙ্গে কি বলেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, কি বলেছেন বিজেপি নেতা ডক্টর ইন্দ্রনীল খা, শুনুন। ডক্টর শশী পাজা একজন উচ্চশিক্ষিত মহিলা, তার একটি নির্দিষ্ট পারিবারিক ঐতিহ্য আছে। তার মুখ এবার পুড়তে চলেছে, কারণ দুদিনের মধ্যেই আবার তৃণমূলে মারামারি শুরু হবে। আরেকটা সংগঠন মানে আরেকটা দখলদারি। তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভকে কভার আপ করবার জন্য একটা সংগঠন নিয়ে আসা হয়েছে। প্রতিবাদীদের উপরে আক্রমণ চলবে, সংঘর্ষ অনিবার্য, আর সেখানে যিনি ডুববার তিনিই ডুববেন। দুর্ভাগ্যজনক ঘটনা একের পর এক ঘটছে, পুরোটাই কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই হচ্ছে এবং সেটা প্রকাশ্যে আসছে এবং সবই কাটমানির বকরার বিষয় হয়েছে। এবং সেগুলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখে হয়তো কি বলছেন জানি না, কিন্তু সেজন্য এখন কে কত কাটমানি পাচ্ছে না পাচ্ছে সেটাকে খতিয়ে দেখার জন্য বোধহয় আরেকটি কমিটি আরেকটা অ্যাসোসিয়েশনের নাম করে, এবং তার সাথে সাথে এদের যে একটা থ্রেড কালচারের বিষয় ছিল বারবার, যেটা জুনিয়র ডাক্তাররা যার বিরুদ্ধে সরব হয়েছিলেন সেটাকে কোনোভাবে আরো হয়তো বারোবা দেওয়ার জন্যই সেটাও একটা প্রচেষ্টা হয়ে থাকতে পারে। কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা আগামী দিনে প্রকাশ্যে জানা যাবে। তবে বোঝা যাচ্ছে যে অল ইজ নট ওয়েল ইন হেলথ ডিপার্টমেন্ট। আমরা কথা বলেছিলাম চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। চিকিৎসকদের দাবি কি, নার্সদের দাবি কি, অন্য স্বাস্থ্যকর্মীদের দাবি কি, সেই দাবিগুলি নিয়ে তারা কিভাবে লড়াই করতে চান, রাজ্য সরকারের বিরুদ্ধে কাছে কি দাবি রাখতে চান, কেন্দ্র সরকারের কাছে কি দাবি রাখতে চান, এইগুলো যতক্ষণ না এসেছে ততক্ষণ হচ্ছে যে এই সংগঠন সম্পর্কে আমাদের কোনো মূল্যায়ন দেওয়া অসম্ভব। এবং শুধু তাই নয়, যে তোলাবাজদের যদি আরেকটা সংগঠন হয়ে দাঁড়ায় তাতে রাজ্যের মানুষের কিছু লাভ হবে না। এবং এই অতীতে আমরা দেখেছি তোলাবাজদের একাধিক সংগঠন আরেকটি তোলাবাজদের সংগঠন করলো, তাতে কিছু লাভ হবে না। কিন্তু যদি নির্দিষ্ট কর্মসূচি এবং দাবি দেওয়া ইত্যাদি, দাবি সনদ ইত্যাদি নিয়ে যদি সামনে আসে তখন আমরা এটা মূল্যায়ন দিতে পারবো। ফিরে এলাম ব্রেকের পর। ভলিবল টুর্নামেন্টের পর এবার পিকনিকে চলল গুলি। পিকনিকে গিয়ে নৈহাটিতে শূন্যে গুলি চালানোর অভিযোগ, দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 7mm পিস্তল। মজার ছলেই গুলি চালিয়েছে যেটা নাকি এমনটাই জানিয়েছে ধৃতরা, বলছে পুলিশ, এমনটাই সূত্রের খবর। আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, দেখুন ভলিবল টুর্নামেন্ট, সেখানে মানিকচকের ছবি আমরা দেখাচ্ছি।
যেখানে 4 জন শূন্যে গুলি চালায়, সেখানে উপস্থিত ছিলেন পুলিশের কর্তারা, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে নৈহাটিতে সেখানে পিকনিকে গিয়ে এই যুবক নাকি গুলি চালিয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। সে নাকি দাবি করেছে মজার ছলে গুলি চালিয়েছে। রাজনৈতিক মহল কি বলছে শুনুন। মজার ছলে এরা খুন করে দিচ্ছে, মজার ছলে এরা রেপ করে দিচ্ছে, মজার ছলে এরা গুলিও ছুটছে। পশ্চিমবঙ্গে গুলিটা নিয়ে মজা হয়। এবার দিওয়ালিতে লোকে আর পটকা ফাটাবে না। আমি যা দেখতে পাচ্ছি 2-5 বছর থাকলে এরা দিওয়ালিতে ওই যেমন তালিবানে দেখেন না, AK-47 আকাশে ধর করে ফায়ার করছে, এবার তাই হবে এখানে। পশ্চিমবঙ্গ থেকে যদি এদের তাড়াতে না পারেন কটা খবর করবেন? আসলে দুষ্কৃতকারীরা মনে করছে না তাদের সরকার তো সম্পৃক্তকরণ দলের সাথে না থাকলে, তৃণমূলের সঙ্গে যোগাযোগ না থাকলে এত হিম্মত হয় নাকি? প্রশাসনের নাকের ডগায় মালদায়, প্রশাসনের নাকের ডগায় উত্তর 24 পরগনায় গুলি ছুটছে মজার ছলে। তাহলে মজার ছলে গুলি তারাই ছুটতে পারে যাদের সিনা চওড়া আছে, যাদের মাথার উপরে হাত আছে প্রশাসনের বা দলের বা উভয়ই একসঙ্গে। তো এটা দুষ্কৃতকারীরা মনে করে এটা তাদের সরকার, তারা যা করবে তাই হবে। বিধবা ভাতা 10,000 টাকার জন্য শাশুড়িকে খুন, 4 দিনের মধ্যে ব্যারাকপুরে বৃদ্ধা খুনের কিনারা। মেয়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার জামাই। 23শে জানুয়ারি রাতে টাকার জন্য শাশুড়ির সঙ্গে বচসা, ছুরি দিয়ে গলার নলি কেটে খুন করা হয় ফুলজান বিবিকে। জেরায় খুনের কথা স্বীকার করেছে নিহত বৃদ্ধার জামাই আখের আলী। জামাই, এটা ছোট জামাই আখের আলী মল্লিক, তাকে আমরা গ্রেপ্তার করি। ওকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে কিছুদিন আগেই ও 10,000 টাকা তোলে, তার বিভিন্ন প্রকল্পের একই সঙ্গে যখন টাকা রাখা ছিল বিধবা ভাতার টাকা 10,000 টাকা তুলেছিল। যা এই আখের আলী মল্লিক বলেছে তাতে ও একাই যুক্ত আছে। সেদিন রাত্রিবেলায় ও টাকা চাইতে গেছিল এবং তাদের সঙ্গে বাদানুবাদ হয়। তারপরে পূর্ববর্তী রাগও যেহেতু ওকে গালমন্দ করতো, পূর্ববর্তী রাগ দুটো মিলিয়ে ওই দিন রাত্রে ও হত্যা করে। এদিকে দোকান হাতাতে বাবাকে হাসুয়ার কোপ ছেলের, গুণধর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের অসহায় বাবার। মালদার মোথাবাড়িতে চাঞ্চল্য। ঠিক কি ঘটেছে সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী সুব্রতোষ। সুব্রত শুনতে পাচ্ছ? শুভজিৎ, হ্যাঁ শুভজিৎ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক কি ঘটেছে? এটা হচ্ছে মোথাবাড়ি হালা গ্রামে দীর্ঘদিন ওষুধের দোকান এবং সুব্রত একটু যদি জায়গাটা পরিবর্তন করে কথা বলা যায়। শুভজিৎ শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। হ্যাঁ, বৃদ্ধের দোকান, ওষুধের দোকান দীর্ঘদিন থেকেই রয়েছে এবং সেখানে সেই দোকান তার হাতিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযোগ তার বড় ছেলে সাফিয়া হোসেন, এবং সেই তার প্রথম থেকে এই নিয়ে বিবাদ, এই নিয়ে তার বাবার উপর নানান রকম ভাবে অত্যাচার করতে বলে অভিযোগ। এই পুরো ঘটনা নিয়ে বারবার গ্রামে সালিশি, এর পরেও বিবাদ মেটেনি। ইতিমধ্যেই সেই ছেলে এসে সেই দোকানে 2 কর্মচারীকে ভাগিয়ে দিয়ে দোকানে তালা মেরে দেয়। সেই তালা ভেঙে নতুন করে দোকান যখন খোলে তার বাবা, তো তখন সেই সময় বাইকে করে ছেলে এসে তাকে মারধর করে এবং হাসুয়া দিয়ে কোপানোর চেষ্টা করে। অভিযোগ কয়েকবার কোপানোর চেষ্টা করে, সেই সময় আহত হয় এবং আতঙ্কিত হয়ে পড়ে তারা, তার বাবা বৃদ্ধ এবং আশেপাশের লোকজন ছুটে এসে তাকে ধরে নিয়ে সেই মুহূর্তে ছেড়ে দিলেও তার বাবাকে প্রথমে হাসপাতালে নিয়ে যায়। পুরো ঘটনা থানায় অভিযোগ দায়ের করেছেন সেই বৃদ্ধ বাবা নিজের সন্তানের বিরুদ্ধেই মোথাবাড়ি থানায়। পুলিশ এই ছেলেকে খুঁজছে এখনো পর্যন্ত। ধন্যবাদ সুব্রতোষ। ওষুধ আনতে যা খবর পেয়েছি যে দুটোই ছেলে বলছে যে আমাদেরকে দোকান থেকে বের করে দিল, বের করে দিয়া তালা মেরে দিল দোকানে। কে মারলো? সাফায়া। তখন নিচ থেকে 2টা হাতুড়ি নিয়ে আসলাম, হাতুড়ি নিয়ে এসে ভাঙলাম তালা, ভেঙে আমি দোকান খুলে বসলাম। এই 2.5 মিনিটের মধ্যে ও মোটরসাইকেলে আসলো, এসে নতুন হাসুয়া আর নতুন ব্যাগ, এই ব্যাগে ভরে নিয়ে আসলো হাসুয়াটা, নিয়ে এসে আমাকে কার্ড ছুলে হাতে 2 জন মিলে আমাকে ওইকে ধরেছে ছেলেকে। ওর নাম হচ্ছে সাফায়া।